একটু দুঃখিত, আসলে ল্যাবটা একটু প্রবলেমের কারণে লেট হয়ে গেল আর কি। তো আমি অলরেডি লাইভে চলে এসেছি, তোমরা তাড়াতাড়ি জয়েন করো। ইসতিয়াক সিফাত ওয়াচিং, গুড। হ্যাঁ, তোমরা একটু সবাই জয়েন করো, তারপরে আমি আমার পরিচয়টা দিয়ে তারপর শুরু করছি। হ্যাঁ, সবচেয়ে ভালো হবে কি, তোমরা যে জায়গা থেকে আসলে জয়েন করতেছো ফেসবুক লাইভে এই ক্লাসটিতে, তোমরা তোমাদের এই জায়গার নামটা, মানে সেই জায়গা থেকে, যে জায়গা থেকে তোমরা দেখছো, যদি দাও তাহলে ভালো হবে। আমি বুঝতে পারবো যে আসলে কোন জায়গার স্টুডেন্টগুলো অনেক বেশি পড়াতে আগ্রহী আর কি। ওকে, watching 10. গুড। শাহিনা রহমান, ওয়ালাইকুম আসসালাম, গোপালগঞ্জ থেকে। হ্যাঁ, তোমরা যারা যারা জয়েন করতেছো তোমাদের জায়গার নামটা। হ্যাঁ, দুর্গাপুর নেত্রকোনা থেকে। আচ্ছা, তাহলে আজকে আমি তোমাদের যেই টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অণুজীব। অণুজীব নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো অণুজীব নিয়ে তোমাদের যে কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই আমাদের সেই লাইভ ক্লাসের কমেন্ট বক্সে তুমি দিয়ে দিবে এবং আমি চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। ওয়ালাইকুম আসসালাম দিলওয়ার হোসেন, আসিম থেকে। হ্যাঁ, আমার এরিয়া থেকে। হাসি খানম, কুমিল্লা থেকে। ওয়ালাইকুম আসসালাম শারমিন সুলতানা লিমা, গুড। তাহলে আমরা আমাদের লাইভ সেশনটি শুরু করে দিই। আমি প্রথমে তোমাদের কাছে আমার পরিচয়টি তুলে ধরি। আমার নাম হচ্ছে সাব্বির, সাব্বির ভাই তোমাদের, এবং আমি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি উদ্ভিদ বিজ্ঞান বিভাগে। তো অণুজীব নিয়ে কথা বলবো আজকে আমি। এই গ্রুপে আশা করি হচ্ছে অ্যাডমিশন এবং ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এই সকল সমস্ত আছে স্টুডেন্টগুলো আছে। তার কারণে আমি একটু ইলাবোরেটলি আলোচনা করার ট্রাই করবো, যাতে তোমরা একটু ভালো করে বিষয়গুলো ক্যাচ করতে পারো। ওকে, তাহলে চলো আমরা শুরু করি হচ্ছে অণুজীবটা নিয়ে। অণুজীব, আচ্ছা, যদি প্রশ্ন করা হয় যে অণুজীব কাকে বলে, আচ্ছা আমি আরেকটু সময় নিচ্ছি, সেটা হচ্ছে তোমরা লাইভ দেখার সময় যদি সাউন্ডটা আসলে ক্লিয়ার না আসে বা কম আসে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এটা জানাবে। আবু সালে আল ফাহাদ ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আচ্ছা, তাহলে আমরা অণুজীব, যদি প্রশ্ন করা হয় যে অণুজীব কাকে বলে, তুমি কি অ্যান্সার দিবে? যে অণুজীব আমি মুখস্থ করব না, আমি বলবো এটা মুখস্থ করার কোনো দরকার নেই। অণুজীব কাকে বলে? আচ্ছা দেখো, আমরা এই শব্দটা যদি ভাঙি তাহলে আমরা কয়েকটা অ্যান্সার পাবো। অণু মানে হচ্ছে কি ক্ষুদ্র, তাই না? আর জীব, জীব মানে হচ্ছে যার জীবন আছে, যার জীবন আছে। আচ্ছা, তাহলে যদি প্রশ্ন করা হয় অণুজীব কাকে বলে, তুমি সিম্পলি কিন্তু বলে ফেলতে পারো ক্ষুদ্র একটা জীব, ক্ষুদ্র একটা জীব। আচ্ছা, আমি যে মাত্র বললাম ক্ষুদ্র একটা জীব, তাকেই বলা হয় অণুজীব। হ্যাঁ, এটা রাইট। বাট এই যে ক্ষুদ্র, এই ক্ষুদ্রটা কত ক্ষুদ্র, এটা কিন্তু আমি এখনো বলি নাই। এই ক্ষুদ্র বলতে মিন করে আসলে এমন ক্ষুদ্র যেই ক্ষুদ্র আসলে চোখে দেখা যায় না। নর্মাল যে মাটির যে ছোট ছোট দলা, এগুলো কিন্তু ক্ষুদ্র, বাট এগুলো কিন্তু আমরা চোখে দেখতে পারি। বাট এখানে ক্ষুদ্র বলতে মিন করা হয়েছে সেই ক্ষুদ্রটা, যেই ক্ষুদ্রটা আমরা চোখে দেখতে পাবো না। তাহলে আমরা এই অণুজীবের সংজ্ঞা আসলে করে ফেললাম। অণুজীব কাকে বলে? অণুজীব বলতে বোঝায় সেই সমস্ত জীব, যেই সমস্ত জীবকে আমরা খালি চোখে দেখতে পারবো না। ওকে, এই অণুজীবের অন্তর্গত কিছু জীব আছে যেগুলো আমরা আজকে আলোচনা করবো মোটামুটি ভাবে। ভাইরাস, ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, এই সমস্ত। তার ভিতর আমরা আজকে আলোচনা করবো এই যে দেখো মাঝখানে লেখা আছে এটা ভাইরাস নিয়ে। ওকে, ভাইরাস নিয়ে আলোচনা করব। তো ভাইরাস
আশা করি হচ্ছে বর্তমানে সবচেয়ে আলোচিত একটা বিষয়। আমি একটু কমেন্টটা দেখে নিচ্ছি। ঝাপসা, সাউন্ড অনেক কম। আচ্ছা, সাউন্ডের একটা প্রবলেম হচ্ছে, এটা আমি আসলে বুঝতে পারছি, কারণ আমি কোনো মাইক্রোফোন ইউজ করতেছি না। আনফরচুনেটলি একটু সমস্যায় পড়ে গেছি, তো তার কারণে আমি ট্রাই করবো একটু লাউডলি বলার। আচ্ছা, তো ভাইরাস হচ্ছে এখন সবচাইতে আলোচিত একটা বিষয় ভাইরাসটা। বর্তমানে যে ভাইরাসের কারণে আমরা ঘরে বসে আসলে ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে কোভিড-19 ভাইরাস, তাই না? করোনা ভাইরাস যাকে আমরা বলেছি। তো এই ভাইরাস নিয়ে যদি আলোচনা করি, তো ভাইরাস নিয়ে যদি আলোচনা করি তোমাদের, সর্বপ্রথম আমাদের কয়েকটা তথ্য ভাইরাস নিয়ে যদি বলি, আমরা এই আমাদের আলোচনাগুলো হচ্ছে তিনটা ভাগে আলোচনা করব: ভাইরাসের পরিচয়, ভাইরাসের আবিষ্কারনামা এবং ভাইরাসের হচ্ছে প্রকারভেদ। তো প্রথমে আসো ভাইরাসের যে পরিচয়টা, ভাইরাস আসলে কে? ভাইরাস হচ্ছে, ভাইরাসের যদি গঠন বলি, ভাইরাস কি দ্বারা গঠিত, তুমি কিন্তু সিম্পলি বলবে ভাইরাস গঠিত হচ্ছে এর কেন্দ্রীয় বস্তু ডিএনএ অথবা আরএনএ এবং এর বাইরে একটা আবরণ দ্বারা। ওকে, এই সংজ্ঞাটা আমি আনতেছি না, পরে বলবো। তো ভাইরাস যদি বলা হয়, ভাইরাস এটা কোন শব্দ থেকে এসেছে? তোমরা জানো জীববিজ্ঞানের অধিকাংশ শব্দ গ্রিক অথবা হচ্ছে ল্যাটিন। এই যে ভাইরাসটা, এই ভাইরাস শব্দ কিন্তু হচ্ছে কি একটা ল্যাটিন শব্দ, এটা কিন্তু মনে রাখবে, এটা একটা ল্যাটিন শব্দ। তো যদি পারো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, আমি যে বিষয়গুলো লিখবো তোমরা যদি হ্যান্ড নোট করে পড়ো, তাহলে হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো। তো ভাইরাস এটা ল্যাটিন শব্দ। আচ্ছা, আমরা বুঝতে পারলাম ভাইরাস ল্যাটিন। এই ভাইরাস ল্যাটিন শব্দের মিনিংটা আসলে কি? ভাইরাসের ল্যাটিন শব্দের মিনিং হচ্ছে বিষ। এবং আমি কিন্তু প্রথমে একটা কথা বলেছি যে ভাইরাস হচ্ছে একটা অণুজীব, মানে ক্ষুদ্র। কিন্তু ভাইরাস এমন ক্ষুদ্র যেটা সবচাইতে ক্ষুদ্র, তার কারণে একটা ওয়ার্ড ইউজ করা হয় যেটা বলা হয় এটা হচ্ছে অতি আণুবীক্ষণিক। অতি আণুবীক্ষণিক। অতি আণুবীক্ষণিকটা কেন একটু বলি, এটা হচ্ছে হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস গোপালগঞ্জ থেকে, ওয়ালাইকুম আসসালাম। ল্যাটিন ওয়ার্ড, রাজু, গুড গুড, এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড। আচ্ছা, ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক। অতি আণুবীক্ষণিক মানে হচ্ছে আণুবীক্ষণিক হচ্ছে ক্ষুদ্র, যাকে আমরা চোখে দেখতে পারি না। আর অতি আণুবীক্ষণিক হচ্ছে তার চেয়ে আরো বেশি ক্ষুদ্র। ওকে, এই বিষয়টা আমরা একটু পরে আরো ভালোভাবে ক্লিয়ার হবো। আচ্ছা, এই যে আমি মাত্র লিখলাম হচ্ছে ল্যাটিন বিষ, অতি আণুবীক্ষণিক, এটা হচ্ছে ভাইরাসের একটা বৈশিষ্ট্য। এবং ভাইরাস যে অতি আণুবীক্ষণিক, এটা একটা মনে রাখবে, সেটা হচ্ছে এটা ব্যাকটেরিয়ার তুলনায় 10 থেকে 100 ভাগ ছোট। ওকে, কত ভাগ? ব্যাকটেরিয়ার তুলনায় 10 থেকে 100 ভাগ ছোট। এখন এই তথ্যগুলো কিভাবে মনে রাখতে পারি? ভাইরাস, ল্যাটিন এবং বিষ। ওকে, ভাইরাস, হ্যাঁ, ভাইরাস, ল্যাটিন এবং বিষ কিভাবে মনে রাখতে পারি? জীববিজ্ঞান সবসময় ট্রাই করবে টেকনিক দিয়ে মনে রাখতে আর কি, যত না সম্ভব হচ্ছে মুখস্থ করা। আচ্ছা, কিভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা বিষয় লিখি, দেখো, সেটা হচ্ছে ভালো ভালো বিষ দেন। এইটা আবার কেমন জিনিস যে ভাই বললো ভালো বিষ দেন? আসলে এটা একটা ট্রল, সাম কাইন্ড অফ ট্রল। ট্রলটা এমন যে মাঝে মাঝে ট্রল করে দেখবা যে এমন বিষ যে মানুষ খাইলেও মরে না। মানে বিষ কথাটা হচ্ছে এরকম যে এমন বর্তমানে হচ্ছে ভেজাল ঢুকছে, বিষেও ভেজাল আছে নাকি, এটা নিয়ে ডাউট ফিল করে। তার কারণে একজন মনে করো ট্রল করেই বললো যে ভালো বিষ দেন। ওকে, এই ভালো বিষ দেনতে আমরা কয়েকটা জিনিস পাই। বাতে মানে হচ্ছে ভাইরাস, আর লতে মানে হচ্ছে ল্যাটিন শব্দ, আর বিষ্ট মানে হচ্ছে ভাইরাসের কি অর্থ। ভাইরাস অর্থ কিন্তু বিষ। আবার এটা কিন্তু সেই আইসিটির ভাইরাস না। ওকে, আচ্ছা, তাহলে আমরা এ পর্যন্ত মেবি ক্লিয়ার। তোমরা একটা কমেন্টে জানাও। হ্যাঁ, রাজু আহমেদ, ল্যাটিন ওয়ার্ড অর্থ বিষ, গুড। হ্যাঁ, আগামী ক্লাস থেকে সব ঠিকঠাক ব্যবস্থা থাকবে, অবশ্যই সেই বিশ্বাসী রাখি। আচ্ছা, তো আমরা এখন চলে যাব হচ্ছে ভাইরাসের যে গঠন, ভাইরাসের গঠনে চলে যাব, সাথেই থাকো।
ফ্রি, হাওয়াই ক্লিয়ার, ওই আরবি হরফ হাওয়াই ক্লিয়ার কাট, প্রান্ত মাহমুদ ক্লিয়ার। আচ্ছা, তোমরা একটু কষ্ট করে আজকের লাইভটা একটু কষ্ট করে শোনো, আশা করি নেক্সট লাইভ থেকে আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো ভাইরাস আমরা মাত্রই জানলাম যে ভাইরাস আসলে মানেটা কি, ভাইরাসের পরিচয় জানলাম আমরা। এখন হচ্ছে ভাইরাসের গঠন, ভাইরাস আসলে কিরকম। তো ভাইরাস বর্তমানে হচ্ছে লাখ লাখ মানুষ কিন্তু ভাইরাসে মারা গেছে, আমরা অলরেডি জানো এসব। আর এই যে ভাইরাসটা এত মানুষ মারা যাচ্ছে, তার গঠনটা কিন্তু একদম সিম্পল, একদম সিম্পল। আচ্ছা, এর ক্ষতির মাত্রা যত বেশি, এর গঠন তত বেশি কি সিম্পল। কিরকম? ভাইরাসটা গঠন হয় মাত্র দুইটা অংশ দ্বারা। এর কেন্দ্রে কিছু বস্তু থাকে এবং কেন্দ্রের বাইরের দিকে কিছু বস্তু থাকে। দেখো আমরা সহজেই দেখে ফেলি, এই যে কেন্দ্রটা দেখতে পাচ্ছি, এই কেন্দ্রের ভিতরে কিছু অংশ থাকে যাকে আমরা বলবো যে কেন্দ্রীয় কেন্দ্রীয় বস্তু। ওকে, এবং কেন্দ্রের বাইরের দিকে যে বস্তুগুলো থাকে তাকে বলা হয় আবরণ অংশ। তাকে বলা হয় কি? আবরণ অংশ। আচ্ছা, তাহলে আমরা দেখি কেন্দ্রীয় বস্তু হিসেবে কারা থাকে। কেন্দ্রীয় বস্তু, ওকে। আমার লেখাগুলো কি দেখা যাচ্ছে নাকি একটু জানাও, আর একটু বড় করে। হ্যাঁ, ভাইরাসের কেন্দ্রীয় বস্তু আসলে কেন্দ্রে কারা থাকবে? ভাইরাসের কেন্দ্রে থাকবে হচ্ছে তার নিউক্লিক অ্যাসিড। আমি শর্ট ফর্মে লিখলাম Na, নিউক্লিক অ্যাসিড। দেখো এই ফিগারটা যদি আমরা লক্ষ্য করি, এই ফিগারের ক্ষেত্রে দেখবা এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে ওয়ান স্ট্যান্ডার্ড। আমরা জানি যে ডাবল স্ট্যান্ডার্ড যেই বস্তুগুলো তাকে কি বলা হয়? তাকে বলা হয় কিন্তু DNA। আর ওয়ান স্ট্যান্ডার্ড তাকে কি বলা হয়? RNA। ওকে, তাহলে এখানে কেন্দ্রীয় বস্তু হিসেবে কি থাকবে? নিউক্লিক অ্যাসিড, এবং সেই নিউক্লিক অ্যাসিডের নাম হচ্ছে DNA অথবা RNA। কিন্তু হ্যাঁ, একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, এই কেন্দ্রীয় বস্তু কখনো একসাথে থাকবে না। ওকে, কখনো একসাথে থাকবে না। আচ্ছা, আমরা আরেকটা বিষয় জেনে নিই, সেটা হচ্ছে তার সাথে সাথে যে হচ্ছে ডিএনএ ভাইরাস তারা থাকবে প্রাণীতে, এবং আরএনএ ভাইরাস তারা থাকবে হচ্ছে উদ্ভিদে। কিন্তু এটা 100% না, এটা ধরে নেওয়া হয় আর কি। ম্যাক্সিমাম পার্সেন্টেজে ডিএনএ ভাইরাস থাকে হচ্ছে প্রাণীতে এবং আরএনএ ভাইরাস থাকে হচ্ছে উদ্ভিদে। তো এইটা হচ্ছে ভাইরাসের কেন্দ্রীয় বস্তু সম্পর্কিত তথ্য। ওকে, তাহলে আমরা কেন্দ্রীয় বস্তুটা পড়ে ফেললাম অলরেডি। কি কি তথ্য পেলাম? এতে নিউক্লিক অ্যাসিড থাকবে, ডিএনএ অথবা আরএনএ, এবং এরা কখনো একসাথে থাকবে না। এর কারণে এই ভাইরাসকে আবার ক্লাসিফাইড করা হয় দুই ভাগে, ডিএনএ ভাইরাস এবং হচ্ছে আরএনএ ভাইরাস। আর ডিএনএ ভাইরাস অধিকাংশ ক্ষেত্রে থাকবে হচ্ছে প্রাণীতে, আর আরএনএ ভাইরাস থাকবে উদ্ভিদে। এটা কিভাবে মনে রাখবে? এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় উদ্ভিদ না প্রাণী, এখানে কে বেশি হচ্ছে স্মার্ট বা আপডেট, অবশ্যই তুমি বলবে হচ্ছে প্রাণী। যদি প্রশ্ন করা হয় ডিএনএ না আরএনএ, এখানে কে বেশি আপডেট? ওকে, তাহলে আশা করি তুমি জীববিজ্ঞানের ছাত্র হিসেবে তুমি বলবে হচ্ছে ডিএনএ বেশি আপডেট, তাই না? বলারই কথা এটা। তাহলে মনে রাখবা আপডেট টু আপডেট, মানে ডিএনএ থাকবে হচ্ছে প্রাণীতে, আর যেটা আপডেট না সেটা থাকবে আরএনএ থাকবে কোথায়? উদ্ভিদে। সিম্পল। ওকে, আচ্ছা আমি একটু কমেন্টগুলো দেখি। রাজু আহমেদ, বাই কোভিড-19 সম্পর্কে বিস্তারিত জানতে চাই। অবশ্যই অবশ্যই। তানজিল শাহরিয়ার, ঠিক আছে ভাইয়া, সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার, ধন্যবাদ। শরীফ আহমেদ, ভাইয়া উপরের দিকে না লিখে মাঝামাঝি লিখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। জাবসা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি একটু আচ্ছা এখন আসবো আমরা আবরণে। আমরা প্রথম দেখলাম ভাইরাসের এই কেন্দ্রীয় বস্তু নিয়ে, এটা হচ্ছে কেন্দ্রীয় বস্তুর তথ্য, এবং আমরা দেখবো এখন আবরণ নিয়ে তথ্য। ওকে, তো আবরণ নিয়ে তথ্য যদি আমরা এখানেই লিখি, আবরণ নিয়ে কি কি তথ্য থাকবে? আচ্ছা, আবরণ বলতে আমরা কি বুঝি? আবরণ বলতে বুঝি আমরা যে কোনো একটা বিশেষ অংশকে যারা আবৃত করে রাখে তাদের কি বলা হয়? আবরণ বলা হয়। তাহলে আমাদের এই আবরণ হচ্ছে এই যে অংশটা যেটা দেখতে পাচ্ছি কালো আকারে গোল ডট ডট, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আবরণ। আচ্ছা,
এখন যদি প্রশ্ন করা হয় এই ভাইরাসের আবরণটা কি দ্বারা তৈরি, তাহলে এক কথায় প্রশ্ন অ্যান্সার আসবে ভাইরাসের আবরণটা তৈরি হয় কি দ্বারা, তৈরি হয় প্রোটিন দ্বারা। ওকে, প্রোটিন দ্বারা। এই প্রোটিন দ্বারা তৈরিকৃত আবরণকে কিন্তু বলা হয় হচ্ছে কি ক্যাপসিড। এটা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ, ক্যাপসিড। তাহলে যদি প্রশ্ন আসে যে ভাইরাসের আবরণকে কি বলে, অ্যান্সার আসবে কিন্তু ক্যাপসিড। এখন তোমাদেরকে আরেকটা বিষয় বোঝাই, সেটা হচ্ছে এই যে প্রোটিনগুলো আছে না, এই প্রোটিনগুলো অনেকগুলো প্রোটিন মিলে তৈরি করে হচ্ছে ক্যাপসোমিয়ার, ক্যাপসোমিয়ার, এবং অনেকগুলো ক্যাপসোমিয়ার মিলে তৈরি হয় হচ্ছে ক্যাপসিড। ওকে, একটু বোঝার ট্রাই করো এই ফ্লোটা, যে প্রোটিন মিলে, অনেকগুলো প্রোটিন মিলে তৈরি হয় ক্যাপসোমিয়ার, আর অনেকগুলো ক্যাপসোমিয়ার মিলে তৈরি হচ্ছে ক্যাপসিড। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে ক্যাপসিড কি দ্বারা তৈরি হয়, ওকে, ক্যাপসিড কি দ্বারা তৈরি হয়, তুমি কিন্তু আলটিমেটলি অ্যান্সারটা দিয়ে হচ্ছে ক্যাপসোমিয়ার। দ্যাট মিন্স এটা হচ্ছে বায়োলজিক্যাল যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে ক্যাপসিডের সাব ইউনিটকে কি বলে। তাহলে আমরা কিন্তু বুঝে ফেললাম ক্যাপসিডের সাব ইউনিটটা আসলে কি, সেটা হচ্ছে ক্যাপসোমিয়ার। সাব ইউনিট বলতে হচ্ছে ওর ক্ষুদ্র যে এককটা আছে। ওকে, আবার ক্যাপসোমিয়ারকে বাংলা আমরা কিন্তু প্রোটিন পাবো। হ্যাঁ, তোমরা একটা আসলে প্রবলেম ফেস করতেছো, এটা বুঝতে পারতেছি। আমি একটু বড় করে লেখা ট্রাই করতেছি, দেখো কি হয়, একটু বড় করে লেখা ট্রাই করতেছি। ওকে, আমি আবার একটু বলতেছি তাহলে তোমাদেরকে। হ্যাঁ, এই ভাইরাসের যে আবরণটা আছে, ভাইরাসের আবরণকে বলা হয় হচ্ছে কি, ভাইরাসের আবরণকে বলা হয় ক্যাপসিড। কি বলা হয়, ক্যাপসিড। এই যে ক্যাপসিডটা, এই ক্যাপসিডটা গঠিত হয় সাধারণত কি দ্বারা, গঠিত হয় হচ্ছে প্রোটিন দ্বারা। ওকে, গঠিত হয় প্রোটিন দ্বারা। এই যে প্রোটিনটা, এখন যদি আমি তোমাকে দেখাই যে কিভাবে গঠিত হয়, প্রথমত প্রোটিন অংশগুলা মিলে তৈরি করে হচ্ছে ক্যাপসোমিয়ার, আর এই ক্যাপসোমিয়ার গুলো পরবর্তীতে তৈরি করে ক্যাপসিড। অর্থাৎ এটা 1 নাম্বার স্টেপ, এটা 2 নাম্বার স্টেপ, এটা হচ্ছে 3 নাম্বার স্টেপ। প্রোটিন অংশগুলো মিলে তৈরি করে ক্যাপসোমিয়ার, আর ক্যাপসোমিয়ার গুলো তৈরি করে ক্যাপসিড। তাহলে আমাদের ক্যাপসোমিয়ার গুলো হচ্ছে ক্যাপসিডের সাব ইউনিট, মানে গঠনের একক। ওকে, তাহলে আমাদের আবরণের প্রথম তথ্য যেটা, হ্যাঁ, আবরণের তথ্যগুলো আমি তোমাদেরকে বলতেছি। তাহলে 1 নাম্বার আমরা পেলাম যে ভাইরাসের আবরণকে কি বলা হয়, ভাইরাসের আবরণকে বলা হয় ক্যাপসিড। ওকে, যদি প্রশ্ন করা হয় ক্যাপসিডের সাব ইউনিট কি, তাহলে অ্যান্সার আসবে ক্যাপসোমিয়ার, ক্যাপসোমিয়ার। ওকে, 3 নাম্বার তথ্য, যেহেতু আমি বললাম এই মাত্র, এটা হলো আবরণ। আবরণের কাজটা কি, কোষের বাইরের যে আবরণগুলো থাকে তার কাজ হচ্ছে এর ভিতরের বস্তুগুলোকে রক্ষা করা, এবং আরেকটা বিষয় করে সেটা হচ্ছে এর আকৃতি প্রদান করা। অর্থাৎ আমি বলতে পারি কেন্দ্রীয় বস্তু নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করা ও আকৃতি দান, ও আকৃতি দান। ওকে, আচ্ছা, আচ্ছা, ডান পাশের লেখা দেখা যায় না। আচ্ছা, একটু কষ্ট করো, নেক্সট টাইম থেকে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আবরণের আরেকটা তথ্য হচ্ছে এই আবরণটা হচ্ছে অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। অ্যান্টিজেন, অ্যান্টিজেন কি আশা করি তোমরা জানো। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করছি আমি। প্রশ্নটা হচ্ছে ভাইরাস জীব না ভাইরাস জড় পদার্থ, তাড়াতাড়ি তোমরা কমেন্টে জানিয়ে দাও, ভাইরাস জীব না ভাইরাস জড় পদার্থ। ওকে, আমি একটু অ্যান্সার তোমাদের দেখতে চাই। সাগর মাহমুদ ভাই বড় করে লেখেন একটু। হ্যাঁ, অবশ্যই এখন থেকে সবগুলো হচ্ছে বড় করে লিখবো।
হ্যাঁ, আমি আমি তোমাদের একটা প্রশ্ন করেছি, প্রশ্নটা হচ্ছে যে ভাইরাস জীব না জড় পদার্থ। ওকে, তাহলে আমি চলে যাই। ভাইরাস জীব না জড় পদার্থ, একজন অ্যান্সার করেছে দুইটাই। হ্যাঁ, গুড, দুইটাই ভাইরাস জীব না জড়, দুইটাই ভাইরাস জীব ও না জড়ও নয়। আসিফ বলেছে ভাইরাস জীবও নয় জড়ও নয়। হুম, দুইটাই। হাসি খানম, দুইটাই। তোমরা জলদি কমেন্ট করো এবং তোমাদের হচ্ছে লাইকটা শেয়ার করে দাও তোমাদের নিজস্ব হল থেকে, তাহলে হচ্ছে সবাই জানতে পারবে, দেখতে পারবে এবং তোমাদের পাশের যারা বন্ধু বান্ধব আছে তারা উপকৃত হবে। ওকে, আচ্ছা, ভাইরাস জীব না জড়। আচ্ছা, এই নিয়ে হিউজ কথা আছে যে ভাইরাস জীব না জড়। প্রকৃত অর্থে হচ্ছে ভাইরাস জীব না, ভাইরাস জড় না, ভাইরাস এর মধ্যবর্তী অবস্থা। ভাইরাসের দুইটা বৈশিষ্ট্য আছে, ভাইরাস জীবের বৈশিষ্ট্য আছে এবং ভাইরাসের কি জ্বরের বৈশিষ্ট্য আছে। ওকে, আমরা আমরা মাত্রই বললাম ভাইরাস কিন্তু জীব নয়, ভাইরাস জ্বরও নয়, মানে ভাইরাসের জীবের বৈশিষ্ট্য আছে, ভাইরাসের জ্বরের বৈশিষ্ট্য আছে। আচ্ছা, তাহলে আমরা তাহলে ভাইরাসের দুইটা বৈশিষ্ট্য আমাদের পড়া লাগবে, গুরুত্বপূর্ণ এটা। প্রথমে আমরা দেখব ভাইরাসের জ্বর, যে বৈশিষ্ট্যগুলো আছে, জ্বর বৈশিষ্ট্য। জ্বর বৈশিষ্ট্য কি কি আছে? আচ্ছা, জ্বর বলতে আমরা কি বুঝি? জ্বর বলতে কিন্তু আমরা বুঝি যাদের জীবন নেই। ওকে, এখন চিন্তা করো তো, যাদের জীবন নেই, যাদের জীবন নেই তাদের কি থাকবে না? প্রথমত যদি বলি আমি, তাদের কোনো কোষ থাকবে না, তারা অকোষীয়, দ্যাট মিন্স তারা হচ্ছে অকোষীয়, এটা একটা বৈশিষ্ট্য গেল। ওকে, দুই নাম্বার যদি বলি, যেহেতু যেহেতু এরা জড় পদার্থ, এদের কোষ থাকবে না, অকোষীয়, মানে এদের প্রজনন থাকবে না, এদের বৃদ্ধি থাকবে না, এদের রেচন থাকবে না, এদের পুষ্টি সরবরাহ কিচ্ছু থাকবে না। আচ্ছা, তাহলে আমি বলে দিই তোমাদের কি কি থাকবে না। এদের প্রজনন প্রজনন থাকবে না, রেচন থাকবে না, এদের বৃদ্ধি থাকবে না, ওকে, এদের পুষ্টি সরবরাহ নেই। এই সমস্ত জিনিস হলো ভাইরাসের নেই। ওকে, প্রজনন নেই, রেচন নেই, বৃদ্ধি নেই, পুষ্টি সরবরাহ নেই। তাহলে জড় পদার্থের থাকেটা কি? তোমাদের আবুল হাসান স্যারের বইয়ে এই যে জড় রাসায়নিক বৈশিষ্ট্য এবং জীবের যে বৈশিষ্ট্যগুলো আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা শর্টকাট হিসেবে করবে যে ভাইরাসের কি কি থাকে এবং কি কি থাকে না। আচ্ছা, ভাইরাসের কি কি থাকে এবং কি কি থাকে না। তোমরা একটা জিনিস মনে রাখবে যে জড় রাসায়নিক বৈশিষ্ট্য শুধু একটা অপশন আছে যেটা থাকে, সেটা হচ্ছে ভাইরাসের ভাইরাসের কি কি করা যায়? ক্যালাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়। ভাইরাসকে ক্যালাসিত করা যায়, ক্যালাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, তলানীকরণ করা যায়, আর হচ্ছে সাসপেনশন তৈরি করা যায়। সাসপেনশন তৈরি করা যায়। আচ্ছা, আমি তোমাদেরকে শর্টকাট ওয়েতে বলতেছি, সেটা হচ্ছে যদি কখনো প্রশ্ন করে যে নিচের কোনটি ভাইরাসের জড় বৈশিষ্ট্য যদি প্রশ্ন করে, তাহলে তোমরা সিম্পলি একটা জিনিস মনে রাখবে, ভাইরাসের এই যে ক্যালাসিত, সেন্ট্রিফিউজ, ব্যাপন, তলানীকরণ, সাসপেনশন, এই লাইনটা মানে এই সমস্ত কাজ ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য মানে এদের করা যায়। এদের বাইরে আর যতগুলো বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্যগুলো এদের করা যায় না, মানে নাবোধক। শুধু একটাই হাবোধক আছে, এই জড় রাসায়নিক বৈশিষ্ট্য হলো ভাইরাসের ক্যালাসিত, সেন্ট্রিফিউজ, ব্যাপন, তলানীকরণ। ওকে, এখন যদি প্রশ্ন করে এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? ওকে, এই মনে রাখতে তোমাদের একটা টেকনিক দিচ্ছি। তোমরা একটা ওই মনে করো যে তোমার ফ্রেন্ড হচ্ছে কৈলাস। কৈলাস কৈলাস আচ্ছা, কৈলাস হচ্ছে ব্যাপক সেন্টি খেয়ে
তলানিতে পড়ে আছে। ওকে, ভাইরাসের প্রজনন ছাড়া কেমন সংখ্যা বৃদ্ধি করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের কিন্তু আমি অলরেডি কিন্তু বলেছি ভাইরাসের দুইটা বৈশিষ্ট্যই কিন্তু আছে, জড় বৈশিষ্ট্য এবং জীব বৈশিষ্ট্য। আমরা কিন্তু যেটা স্টাডি করতেছি বর্তমানে তার নাম হচ্ছে কিন্তু জড় বৈশিষ্ট্য। জড় মানে হচ্ছে যাদের জীবন নেই, আর যাদের জীবন থাকবে না তারা প্রজনন করতে পারবে না। ওকে, হ্যাঁ আশা করি তোমাদের অ্যান্সারটা পেয়েছো। আচ্ছা, তাদেরকে কি করা যাবে? তাদেরকে ক্যালাস্টে করা যাবে, সেন্টিফিউজ করা যাবে, ব্যাপন করা যাবে, তলানীকরণ করা যাবে, সাসপেনশন। কিভাবে মনে রাখবে? কৈলাস ব্যাপক সেন্টি খেয়ে তলানিতে পড়ে গেছে। তোমার ফ্রেন্ড মনে করো কৈলাস কোনো একটা কারণে, রেজাল্ট ফল করার কারণে সে হচ্ছে অনেক সেন্টি খেয়েছে, সেন্টি খেয়ে হচ্ছে মানে লাইফের একদম তলানিতে পড়ে গেছে, এটা মনে রাখতে পারো। কৈলাস তো হচ্ছে ক্যালাসিত, ব্যাপকতে হচ্ছে ব্যাপন, আর সেন্টিতে হচ্ছে সেন্টিফিউজ, এবং তলানিতে হচ্ছে তলানি, আর আরেকটা সেন্টিতে হচ্ছে মানে দন্তস্বতে হচ্ছে সাসপেনশন। ওকে, তাহলে আমরা এটা মনে রাখতে পারি, এটা ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য। তাহলে আমরা পাশাপাশি আমরা পড়ে ফেলি ভাইরাসের জীব, মানে ভাইরাস যে জীব এবং জড়, আমরা দুইটা ক্যারেক্টার বললাম, তাহলে ভাইরাসের জীবের বৈশিষ্ট্যগুলো কি কি থাকবে? আচ্ছা, ভাইরাসের জীবের বৈশিষ্ট্যগুলো হ্যাঁ রাজু আহমেদ, আমি অলরেডি তোমার অ্যান্সারটা দিয়েছি। আচ্ছা, ভাইরাসের জীব এর বৈশিষ্ট্যগুলো কি থাকবে? ভাইরাসের জীবের বৈশিষ্ট্যগুলো কি থাকবে? আর যার জীবন আছে, ধরো আমাদের জীবন আছে, আমাদের কি কি বৈশিষ্ট্যগুলো আছে? আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা প্রজনন করতে পারি, তাই না? প্রজনন করতে পারি, সংখ্যা বৃদ্ধি করতে পারি। তাহলে আমি বৈশিষ্ট্যগুলো তোমাদের লিখতেছি। এরা প্রজনন অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা, এরা সংখ্যা বৃদ্ধি করতে পারবে, সংখ্যা বৃদ্ধি করতে পারবে। এদের হচ্ছে কি দেখা যাবে? পরিবেগ কি দেখা যাবে? পরিবেগটি দেখা যাবে। তারপরে মিউটেশন দেখা যাবে। ওকে, এবং জিনগত পুনর্বিন্যাস দেখা যাবে, জিনগত পুনর্বিন্যাস। আচ্ছা, এটা হলো ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য। এটা হচ্ছে ভাইরাসের মানে জীবের যে বৈশিষ্ট্যগুলো আছে। আমি বললাম তোমাদের কেমন মনে রাখবে, যে 3 নাম্বার যে অপশনটা আছে, মানে জীবতে সবগুলো হচ্ছে মানুষের যতগুলো বৈশিষ্ট্য থাকবে মোটামুটি, মানে একটা জীবের থাকে, প্রজনন করতে পারে, সংখ্যা বৃদ্ধি করতে পারে, এদের পরিব্যক্তি হয়, মিউটেশন হয়, এবং জিনগত পুনর্বিন্যাস হয়। আর জড়তে হচ্ছে যাদের জীবন থাকে না, যাদের জীবন থাকে না তাদের কি মানে তাদের কোষ নেই, তাদের প্রজনন বৃদ্ধি রেচন কোনো কিছু থাকবে না। কিন্তু তাদেরকে কি কি করা যেতে পারে? তাদেরকে ক্যালাস্ত করা যেতে পারে, সেন্ট্রিফিউজ করা যেতে পারে, ব্যাপন করা যেতে পারে, তলানীকরণ করা যেতে পারে, এবং সাসপেনশন। মনে রাখবে হচ্ছে কৈলাস ব্যাপক সেন্টিকে তলানিতে পড়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমরা করবো যেটা ভাইরাসের প্রকারভেদ। ভাইরাসের যে প্রকারভেদ গুলো আছে আমি বড় করে লিখতেছি। প্রকারভেদে হচ্ছে প্রথমে আমরা যেটা বলবো দণ্ডাকার। দণ্ডাকার, দণ্ডাকার। আচ্ছা, দণ্ডাকার ভাইরাস কারা? ভাই আলুতে লেখা দেখা যায় না। আচ্ছা আচ্ছা, আমি তাহলে এক পাশে লিখছি দণ্ডাকার ভাইরাস। দণ্ডাকার ভাইরাস কারা? তোমরা একটু আমার সাথে রেসপন্স করো, তাহলে ভালো লাগবে। দণ্ডাকার ভাইরাস উদাহরণ হচ্ছে
টিএমভি আলফা 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 মোজাইক ভাইরাস। দেখতে পাচ্ছ আশা করি, আলফা আলফা মোজাইক ভাইরাস। তোমরা এখন কি ক্লিয়ার দেখা যায় কিনা একটু কমেন্টে জানাও। লেখাগুলো কি আর বড় করতে হবে নাকি একটু কমেন্টে জানাও, তাহলে ভালো হবে। আর এটা হচ্ছে মাম্পস ভাইরাস, মাম্পস ভাইরাস। দণ্ডাকার উদাহরণ হচ্ছে টিএমভি আলফা আলফা মোজাইক ভাইরাস এবং হচ্ছে কি মাম্পস ভাইরাস। এটা কিভাবে মনে রাখতে পারি আমরা? এটা মনে রাখতে পারি হচ্ছে এটিএম দিয়ে, এটিএম। আচ্ছা, এটিএমটা কি তোমরা জানো? অল ক্লিয়ার? এটিএম দিয়ে গুড। হাসি খানো নোটিফিকেশন সাউন্ড আসে। আচ্ছা, আমি আসলে সরি তোমাদের জন্য। পরবর্তী ক্ষেত্রে আমরা হচ্ছে আর একটু ঠিকঠাক ভাবে লাইভে আসবো। আচ্ছা, এটিএম দণ্ডাকার এটিএম কি আমরা রাখতে পারি? আমরা এতে হচ্ছে আলফা, টিতে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, আর এমতে হচ্ছে মাম্পস ভাইরাস। এটা হচ্ছে আমাদের এটিএম দিয়ে আমরা। আচ্ছা, এটিএম এর কিন্তু আরো অনেকগুলো কিন্তু পুনরূপ আছে। তোমরা জানো কিনা কমেন্ট বক্সে একটু জানাও, দেখি কে কে পারো এটিএম এর আর কি কি পুনরূপ আছে। ওকে, আচ্ছা, আমাকে একটু জানাও তাহলে ভালো হবে। তারপরে আমরা করবো যেটা গোলাকার ভাইরাস। গোলাকার ভাইরাস, গোলাকার ভাইরাস। গোলাকার হচ্ছে কারা? যারা দেখতে হচ্ছে স্ফেরিক্যাল বা গোলাকার দেখা যায়। গোলাকার উদাহরণ হচ্ছে পোলিও, পোলিও, এইচআইভি, টিআইভি, ডেঙ্গু। ওকে, তোমরা এটিএম অটোমেটেড টেলার মেশিন, গুড রাজু। অটোমেটেড টেলার মেশিন। আরেকটা আছে, দেখি পারো কিনা, আরেকটা আছে। ওকে, পোলিও, টিআইভি, এইচআইভি, ডেঙ্গু। ওকে, আমরা এটা মনে রাখতে পারি কিভাবে? গোলাকারগুলো, গোলাকার মনে রাখতে পারি আমরা PHDT। ওকে, পিতে হচ্ছে পোলিও, এইচতে হচ্ছে এইচআইভি, ডিতে হচ্ছে ডেঙ্গু, আর টিতে হচ্ছে টিআইভি, গুড, টিআইভি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গোলাকার মনে রাখার টেকনিক। তোমরা একটা ঝামেলায় পড়তে পারো যে আমরা এটিএম দিয়ে মনে রাখলাম দণ্ডাকার, আর পিএইচডিটি দিয়ে মনে রাখলাম হচ্ছে গোলাকার, কিন্তু এখানে যে টিটা আছে এইটিতে হচ্ছে টিএমবি আর এইটিতে হচ্ছে টিআইবি। এটা কিভাবে মনে রাখতে পারি আমরা? এটার টেকনিক হচ্ছে দেখো, এটিএম মানে টোবাকো মোজাইক। ওকে, টোবাকো মোজাইক, আর এইটি হচ্ছে শুধুমাত্র হচ্ছে কি হবে? টিআইবি হবে। আচ্ছা, তোমরা টিআইবির পুনরূপ যদি পারো একটু কমেন্টে লিখে ফেলো, আমি দেখবো কে কে পারে তাড়াতাড়ি টিআইবি পুনরূপ। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গণক্ষেত্রাকার বা হচ্ছে বহুভুজাকার। আচ্ছা, গণক্ষেত্রাকার উদাহরণ হচ্ছে হার্পিস এবং হচ্ছে ভ্যাকসিনিয়া। হার্পিস এবং হচ্ছে ভ্যাকসিনিয়া, ভ্যাকসিনিয়া। আমরা কিভাবে মনে রাখতে পারি? সেটা হচ্ছে হা বা। ওকে, হাতে হচ্ছে হার্পিস এবং বাতে হচ্ছে কি? বাতে হচ্ছে ভ্যাকসিনিয়া। হার্পিস এবং কি? ভ্যাকসিনিয়া। বাই অপরটা বলে দেন। হ্যাঁ রাজু, অপরটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। এটিএম এর পুনরূপ হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। ওকে, আচ্ছা,
তাহলে আমরা গণক্ষেত্রাকার বা বহুভুজাকার কিভাবে মনে রাখতে পারি? সেটা হচ্ছে হাবা, হারপিস এবং কি ভ্যাকসিনিয়া। এরপরে আছে হচ্ছে ব্যাঙাচি আকার, যাকে বলা হয় ট্যাডপোল শেপ। ব্যাঙাচি আকার, ব্যাঙাচি আকার। ব্যাঙাচি কিভাবে মনে রাখতে পারি আমরা? ব্যাঙাচিকে মনে রাখবো যেটা সবগুলো হচ্ছে টি। এখন সবগুলো হচ্ছে জোড় টি, মানে T2, T4, T6। ওকে, মনে রাখতে পারি আমরা সবগুলো টি এবং হচ্ছে জোড়, জোড়া টি। কিভাবে? T2, T4, T6। আর হচ্ছে কি আকার? ব্যাঙাচি আকার। আচ্ছা, ব্যাঙাচির পরে হচ্ছে আমাদের সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল উদাহরণ হচ্ছে আমাদের কোনটা? এটা হচ্ছে ইবোলা, যেটা গুরুত্বপূর্ণ একটা ভাইরাস, ইবোলা এবং মটরের স্টিক ভাইরাস। ইবোলা ও মটরের স্টিক ভাইরাস। ওকে, এই দুটো হচ্ছে সিলিন্ড্রিক্যাল উদাহরণ। আরেকটা আছে যেটা হচ্ছে ডিম্বাকার। ডিম্বাকার, ডিম্বাকার বা ওভাল শেপ। উদাহরণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা, এটা কিভাবে মনে রাখতে পারি আমরা? দেখো, ডিম্বাকার মানে তুমি যদি ধরে নাও ডিম, ডিমের আকার মানে এক শেপ, এই এক ই থেকে মনে রাখতে পারো ইনফ্লুয়েঞ্জা, মানে প্রথম অক্ষরটা মোটামুটি আমাদের মিল আছে, ইনফ্লুয়েঞ্জা। অর্থাৎ আমরা কিন্তু সকল ভাইরাসের কিন্তু আকৃতিগুলো অলরেডি পড়ে ফেললাম, মানে আকারগুলো। কি কি করলাম মাত্র আমরা? দণ্ডাকার ভাইরাস, দণ্ডাকার উদাহরণ হচ্ছে কি এটিএম, টিএমভি, আলফা আলফা মোজাইক ভাইরাস এবং হচ্ছে মাম্পস ভাইরাস। তারপরে আমরা করেছিলাম হচ্ছে গোলাকার, গোলাকার করেছিলাম পিএইচডিটি। আচ্ছা আচ্ছা, আমি একটু টাইম নিচ্ছি, একটু টাইম নিচ্ছি। মেবি তোমাদের সাউন্ড একটু সমস্যা হচ্ছে, মানে এসএমএস আসছে। আচ্ছা, আমি আবার একটু শুরু করছি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এই মাত্র পড়লাম যে হচ্ছে ভাইরাসের যে প্রকারভেদগুলো, আকারগুলো। ওকে, এরপরে আমরা আরেকটা দেখব, রাজু আহমেদ ট্রিপুলা এডিসেন্ট ভাইরাস, নাহিদা ইয়াসমিন ট্রিপুলা এডিসেন্ট ভাইরাস। গুড গুড, হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য। এখন আসো নিউক্লিক অ্যাসিড অনুসারে আমরা একটা ক্লাসিফিকেশন করি। আমরা কিন্তু একটু আগেই কিন্তু একটা কথা বলেছি, ভাইরাসের ভিতরে নিউক্লিক অ্যাসিড কিন্তু দুইটা থাকে। ওকে, মানে একটা থাকবে দুইটার ভিতরে। কি কি? সেটা হচ্ছে ডিএনএ এবং আরেকটা হচ্ছে আরএনএ। যেসব ভাইরাসে ডিএনএ থাকবে তাদেরকে আমরা বলবো ডিএনএ ভাইরাস, নিউক্লিক অ্যাসিড। আর যাদের ক্ষেত্রে আরএনএ থাকবে তাদেরকে আমরা বলবো আরএনএ ভাইরাস। তো আরএনএ ভাইরাস উদাহরণগুলো কি কি আছে সেগুলো যদি তোমাদের বলি, আরএনএ ভাইরাস উদাহরণ হচ্ছে টিএমভি, এইচআইভি, ডেঙ্গু, পোলিও, মাম্পস, রেবিস। ওকে, এটা হচ্ছে আমাদের আরএনএ উদাহরণ, টিএমভি, এইচআইভি, ডেঙ্গু, পোলিও, মাম্প, রেবিস। আসলে সবগুলা শর্টকাট টেকনিক না দিয়ে যদি একটু মুখস্থ করার ট্রাই করি এই বিষয়টা, তাহলে বেটার হয় আর কি। কারণ হচ্ছে তুমি যদি আরএনএ মুখস্থ করতে পারো, তোমার ডিএনএ মুখস্থ করার দরকার নেই। আলটিমেটলি তুমি কিন্তু আলাদা করতে পারবা। আর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ডিএনএ এবং আরএনএ রিলেটেড কিন্তু অনেক বেশি প্রশ্ন দেখা যায়। তাহলে টিএমভি, এইচআইভি, ডেঙ্গু, পোলিও, মাম্প, রেবিস, এটা হচ্ছে আরএনএ উদাহরণ। আর আরএনএ উদাহরণ বাদে যেগুলো আছে তাকে বলা হচ্ছে ডিএনএ উদাহরণ। আর ডিএনএ উদাহরণগুলো হচ্ছে আমাদের কি কি থাকতে পারে? টি2, তারপর হচ্ছে ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা, তারপর হচ্ছে টিআইভি। এগুলো হচ্ছে আমাদের ডিএনএ ভাইরাসের উদাহরণ। ওকে, আচ্ছা, তোমাদেরকে যেহেতু আমরা ভাইরাস পড়তেছি, তোমাদেরকে আরেকটা প্রশ্ন করতেছি, সেটা হচ্ছে ভাইরাসের জীবন আছে নাকি নেই? ওকে, ভাইরাসের জীবন আছে নাকি নেই? মানে তোমরা কেউ কি বলতে পারবে যে ভাইরাসের জীবন? আমরা কিন্তু নর্মালি বলি ভাইরাস হচ্ছে জীবদেহের বাইরে নিষ্ক্রিয়, মানে তাদের জীবন নেই। ভাইরাসের কেন জীবন নেই যদি বলতে পারো, তোমাদেরকে একটা বড় ধন্যবাদ দেব। ওকে, আমরা আরেকটু আলোচনা চলে যাই। যেটা হচ্ছে আমরা প্রথমে ভাইরাসের একটা ফিগার দেখেছিলাম এরকম,
যে এটা হচ্ছে ভাইরাসের কেন্দ্রীয় অংশ থাকবে ভাইরাসের ডিএনএ অথবা আরএনএ, এবং এর বাইরের দিকে থাকবে একটা আবরণ, যে আবরণকে আমরা কি বলেছিলাম, আবরণকে বলেছিলাম কিন্তু ক্যাপসিড। ওকে, ক্যাপসিড। এই যে ক্যাপসিড আবরণ, কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে এই ক্যাপসিড আবরণের বাইরেও আরেকটা আবরণ দেখা যায়, ওকে, আরেকটা আবরণ দেখা যায়, এবং এই আবরণকে বলা হয় ভাইরাসের একটা সেকেন্ডারি লেয়ার। এবং এই আবরণটা তৈরি হয় সাধারণত কি দ্বারা, লিপিড, লিপোপ্রোটিন, শর্করা ও স্নেহ দ্বারা। ওকে, এটা মনে রাখবে যে ভাইরাসের আরেকটা আবরণ যেটা ক্যাপসিডের বাইরের দিকে থাকবে, এই আবরণটা হচ্ছে কি দ্বারা তৈরি হয়, লিপিড, লিপোপ্রোটিন, শর্করা এবং কি স্নেহ। হ্যাঁ, রাজু আহমেদ ক্লাসে সিকোয়েন্সটা মুখস্থ করে দিয়েছিলেন। হ্যাঁ, মনে থাকলে ধন্যবাদ, অ্যাপ্লাই করবেন। আচ্ছা, লিপিড, লিপোপ্রোটিন, শর্করা এবং কি স্নেহ, এটা দ্বারা কি আমাদের করতো আরেকটা লেয়ার, যেটা থাকতেও পারে নাও থাকতে পারে। এখন যাদের ক্ষেত্রে এই আবরণটা থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে লিপোভাইরাস। তাদেরকে কি বলবো, লিপোভাইরাস। আচ্ছা, লিপোভাইরাস। আমরা যখন এই আবরণটা করেছিলাম তখন কিন্তু একটা কথা বলেছিলাম যে এই আবরণকে ক্যাপসিড বলা হয়, এই আবরণের যে সাব ইউনিট তাকে বলা হয় ক্যাপসোমিয়ার। তাহলে আমাদের এই বাইরের যে আবরণ আছে, তাই বাইরের আবরণ তো একটা ছোট একক আছে, তার এককের নামটা কি হবে, সেই এককের নামটা হবে প্যাপলোমিয়ার। কি বললাম, প্যাপলোমিয়ার। প্যাপলোমিয়ার কার সাব ইউনিট, সেটা বলবো হচ্ছে এই লিপোভাইরাসের যে আবরণটা থাকে, এই আবরণের সাব ইউনিট হচ্ছে কি প্যাপলোমিয়ার। মানে প্যাপলো প্রোটিন থেকে আসছে, আর ল আসছে কি থেকে, লিপিড থেকে, এটা মনে রাখবে। আর এই যে মিয়ার, ক্যাপসোমিয়ার, প্যাপলোমিয়ার, এটা বলতেই সাধারণত সাব ইউনিট বোঝায়, গঠনের একক। ওকে, আমরা এখন যেটা দেখবো যে এই যে বহিস্থ আবরণটা, আমি মাত্রই কিন্তু তোমাদের বললাম এই বহিস্থ আবরণ সব ভাইরাসে পাওয়া যায় না, যাদের ক্ষেত্রে এই আবরণটা পাওয়া যায় তাদেরকে বলা হয় বহিস্থ আবরণ বিশিষ্ট ভাইরাস। এখন এরা কারা, এরা হচ্ছে স্পেশাল কিছু ভাইরাস আছে যাদের এই বহিস্থ আবরণ দেখতে পাওয়া যায়, এবং এই ভাইরাসগুলোর উদাহরণ হচ্ছে এইচআইভি। এইচআইভি দিয়ে আমরা মনে রাখতে পারি, এইচটা হচ্ছে আমাদের ফুল এইচআইভি দিয়ে হচ্ছে একটা, ওকে, আর এইচটা হচ্ছে আমাদের হার্পিস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, একটা হচ্ছে আমাদের এইচআইভি, আরেকটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, এবং আরেকটা হচ্ছে হার্পিস ভাইরাস। ওকে, এই তিনটা হচ্ছে আমাদের উদাহরণ হচ্ছে কার, বহিস্থ আবরণ বিশিষ্ট ভাইরাস। আচ্ছা, এরপর আরেকটা ক্লাসিফিকেশন, হ্যাঁ তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের প্রশ্নগুলো। আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে যেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস। ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজ আসলে কাদেরকে বলা হয় যদি প্রশ্ন করা হয়, ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজ। ফাজ, একটা জিনিস মনে রাখবে, এই ফাজটা হচ্ছে একটা গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে খাদক বা বক্ষণ করা, যে বক্ষণ করে তাকে বলা হয় ফাজ। ব্যাকটেরিওফাজ মিন্স হচ্ছে যেসব ভাইরাসগুলো ব্যাকটেরিয়াকে মানে খেয়ে ফেলে বা ধ্বংস করে ফেলে তাদেরকে বলা হয় হচ্ছে কি ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজের উদাহরণগুলো কি, T2, T4, T6। আচ্ছা, তোমরা একটু আমাদের কমেন্টে জানাও তো এই T2, T4, T6 আমরা ক্লাসিফিকেশনে তাদেরকে কোন আকারে ভাগ করেছিলাম, তারা দেখতে কেমন ছিল, তাদের শেপটা একটু জানাও একটু তাড়াতাড়ি। আরেকটা হচ্ছে সায়ানোফাস। আচ্ছা, সায়ানোফাস, তাহলে আমরা যদি
বাই করোনা তো লিপো ভাইরাস। হ্যাঁ গুড, রাজু আহমেদ, করোনা হচ্ছে লিপো ভাইরাস, এর বাইরে একটা লিপিডের আবরণ দেখতে পাওয়া যায়। ধন্যবাদ তোমাকে জানানোর জন্য। সায়ানোফাস, সায়ানোফাস তাদেরকে বলবো আমরা ব্যাকটেরিওফাস। যদি ব্যাকটেরিয়া খেয়ে ফেলে তাহলে সায়ানোফাস কাকে খাবে? সায়ানো ব্যাকটেরিয়াকে খাবে। অর্থাৎ যে সমস্ত ভাইরাস সায়ানো ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে তাদেরকে কি বলা হয়? সায়ানোফাস ভাইরাস। আর সায়ানোফাসের উদাহরণগুলো কি কি আছে? উদাহরণগুলো আছে LPP1 এবং LPP2। আমরা এই LPP1 2 দিয়ে আমরা এটা কিভাবে মনে রাখবো সেটা হচ্ছে, এলটা হচ্ছে লিভিয়া, আর পিতে হচ্ছে ফর মিডিয়াম প্ল্যাকটোনেমা। ওকে, দেখো এলপিপি লিভিয়া, ফরমিডিয়াম এবং প্ল্যাকটোনেমা, এটা হচ্ছে এর তিনটা উদাহরণ। এটা সায়ানোফাস বলা হয় এদেরকে। তুমি কিভাবে মনে রাখতে পারো? তুমি মনে রাখতে পারো লেইন, লেইন প্লে ফর এলপিপি। ওকে, দেখো কিভাবে মনে রাখতে পারো? লেইন প্লে ফর এলপিপি, মানে লেইন, ধরো তোমার একটা বন্ধু লেইন, সে হচ্ছে এলপিপি, মানে এলপিপি একটা খেলার ট্রফি ধরতে পারো, সেই এলপিপির জন্য খেলতেছে। লেইন প্লে ফর এলপিপি। লেইন তে হচ্ছে লিভিয়া, প্লেতে হচ্ছে প্ল্যাকটোনেমা, ফরতে হচ্ছে ফরমিডিয়াম। উদাহরণ হচ্ছে আমাদের এই যে এলপিপি। এদের সবাইকে কি বলা হয়? সায়ানোফাস ভাইরাস। ওকে, হ্যাঁ দেলোয়ার ব্যাঙাচিয়াকার, গুড। হ্যাঁ, টি মানে হচ্ছে আমাদের ট্যাডপোল শেপ, ব্যাঙাচিয়াকার। ধন্যবাদ দেলোয়ারকে অ্যান্সার দেওয়ার জন্য। নূরজাহান আক্তার নাজ, ব্যাঙাচিয়াকার, হ্যাঁ ধন্যবাদ তোমাকেও। ওকে, আমরা এখন দেখব আরেকটা ভাইরাস, এটা স্পেশাল ভাইরাস, সেটা হচ্ছে রিট্রোভাইরাস। রিট্রোভাইরাস রিট্রোভাইরাস এই নামটা মূলত আসছে রিভার্স থেকে, মানে ট্রান্সক্রিপশন। আমরা কি জানি? ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, তাই না? তোমরা একটু ক্রিসলিন দিয়ে বাই আমি মনে রাখি, গুড। হ্যাঁ মনে রাখতে পারো, যেইটা সুবিধা সেটা দিয়ে মনে রাখবে। আচ্ছা, এই রিট্রোভাইরাস কারা? রিট্রোভাইরাস যাদের রিভার্স ট্রান্সক্রিপশন করার ক্ষমতা আছে। আর ট্রান্সক্রিপশন বলতে কি বোঝায়? আমরা কিন্তু জানি দুইটা প্রক্রিয়া, যেটা হচ্ছে ট্রান্সলেশন, একটা হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সলেশনে কি হয়? যে প্রোটিন থাকে, প্রোটিন থেকে এমআরএনএ তৈরি হয় এবং পরবর্তী সেই এমআরএনএ থেকে কি তৈরি হয়? এমআরএনএ থেকে তৈরি হচ্ছে, সরি আমি একটু মিস্টেক করেছি, ডিএনএ থেকে প্রথম তৈরি হচ্ছে আরএনএ, আরএনএ থেকে তৈরি হচ্ছে প্রোটিন। ওকে, প্রোটিন। এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রসিডিউর, একে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি করা ট্রান্সলেশন। এটা দরকার নেই আমাদের। রিট্রোভাইরাস বলতে কি বোঝায়? রিট্রোভাইরাস বলতে বোঝায় যারা রিভার্স ট্রান্সক্রিপশন করার ক্ষমতা রাখে তাদেরকে বলা হয় রিট্রোভাইরাস। তার একটা স্পেশাল উদাহরণ হচ্ছে এইচআইভি। এইচআইভি হচ্ছে একটা কি ভাইরাস? একটা আরএনএ ভাইরাস। আমরা তো ক্লাসিফিকেশন দেখেছিলাম এটা একটা আরএনএ ভাইরাস। ওকে, এই আরএনএ ভাইরাসটা কি করতে পারে? সে রিভার্সলি আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে। আমরা জানি ডিএনএ থেকে আরএনএ তৈরি করার প্রসিডিউর নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। আর যেহেতু সে উল্টা পথে আরএনএ থেকে ডিএনএ তৈরি করেছে, তার কারণে তার নাম হচ্ছে রিট্রোভাইরাস, মানে যে রিভার্স ট্রান্সক্রিপশন করার ক্ষমতাটা রাখে। হ্যাঁ, আমরা মাত্র ক্লাসিফিকেশন গুলো পড়তেছি আজকে লাইভ ক্লাসে, তোমাদের শুধু ক্লাসিফিকেশন পড়তে থাকবো। আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস, ইমার্জিং ভাইরাস উদাহরণগুলো হচ্ছে এইচআইভি,
সার্স, নেল ভাইরাস, তারপর হচ্ছে ফ্লো ভাইরাস, ইবোলা ভাইরাস। ওকে, ইমার্জিং ভাইরাস বলতে কি বোঝায়? ইমার্জিং ভাইরাস তোমাদেরকে একটু বলে রাখি। হ্যাঁ, তোমাদের প্রশ্ন থাকলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাও। ইমার্জিং ভাইরাস বলতে কি বোঝায়? যে সমস্ত ভাইরাস তাদের আদি পোষক দেহ পরিবর্তন করে নতুন একটি পোষক দেহ চলে আসে তাদেরকে বলা হচ্ছে ইমার্জিং ভাইরাস। আচ্ছা, এটা মনে রাখার একটা টেকনিক বলতে পারো, যে আমি যেটা ফলো করতাম সেটা হচ্ছে এই মুস্তাফিজ যখন আইপিএল খেলে, প্রথম বর্ষে যখন খেলছিল, তখন দেখবা হচ্ছে হঠাৎ করে অনেক উইকেট পায় এবং ভালো একটা নাম দাম কামিয়ে ফেলে। ওকে, এবং সে কিন্তু এই বছর সেরা ইমার্জিং প্লেয়ার কিন্তু লাভ করে। ইমার্জিং মানে কি? মানে হচ্ছে হঠাৎ করে সবার মাঝ থেকে উঠে আসা। ওকে, এটা হচ্ছে ইমার্জিং বোঝায়। এখন এই ভাইরাসের ক্ষেত্রে ইমার্জিংটা কি? ইমার্জিং হচ্ছে এই যে আমরা এইচআইভির কথা যদি চিন্তা করি, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এইচআইভি কি সর্বপ্রথম মানব দেহে পাওয়া গেছিল, তুমি কিন্তু বলবে না, মানব দেহে পাওয়া যায়নি। এইচআইভি সর্বপ্রথম পাওয়া গেছিল কার দেহে? সেটা হচ্ছে বানরের দেহে। দেন বানরের দেহ থেকে পরবর্তীতে মানুষের দেহে প্রবেশ করে। এই যে বানরের দেহ থেকে মানুষের দেহে প্রবেশ করেছে, অর্থাৎ সে তার আদি পোষক দেহ পরিবর্তন করে উন্নত একটা জীবে কিন্তু এসে পড়েছে। যদি এমন কোনো ভাইরাস দেখা যায় যেসব ভাইরাস আদি পোষক দেহ পরিবর্তন করে ফেলে, তাকে বলা হচ্ছে ইমার্জিং ভাইরাস। এবং হচ্ছে তোমরা মনে রাখবে এইচআইভি, সার্স, নিল ভাইরাস, ফ্লো ভাইরাস, ইবোলা ভাইরাস, এরা সবাই হচ্ছে ইমার্জিং, মানে এদের পোষক দেহটা পরিবর্তন করে পরবর্তীতে মানুষের দ্বারা অ্যাটাক করেছিল। এই যে ফ্লো ভাইরাসটা সে কিন্তু পাখিতে পাওয়া গেছিল। আচ্ছা, এখন আসো আমরা সর্বশেষ লাস্ট আরেকটু পড়ব, ক্লাসিফিকেশনের আর কিছু বিষয় আছে। কয়েকটা টার্ম, যে টার্মগুলো আসলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনেক বেশি দেখা যায়, সেটা হচ্ছে ভিরিয়ন, ভিরয়েট, ওকে, আর এটা হচ্ছে প্রিয়ন। এই তিনটা জিনিস ভাইরাসের, ভিরিয়ন, ভিরয়েট এবং হচ্ছে প্রিয়ন। ভিরিয়ন কাকে বলে? ভিরিয়ন, তো ভিরিয়নটা হচ্ছে, দেখো শব্দের শেষে কি আছে? অন, মানে ও এন, অন। আমরা অন বলতে আসলে কি বুঝি? অন বলতে কি বুঝি? অন, যে কোনো অন। অন মানে হচ্ছে কি? মানে চালু করা, মানে সেটা এখন সক্রিয়। ওকে, কি বোঝায়? সক্রিয় বোঝায়। ভিরিয়ন বলতে আসলে কি বোঝায়? ভিরিয়ন বলতে অবশ্যই একটা ভাইরাস, এবং যেই ভাইরাসটা হচ্ছে কি সক্রিয়, মানে হচ্ছে সংক্রামক ভাইরাস। অর্থাৎ যেই ভাইরাসটা তোমাকে অ্যাটাক করতে পারে সেই ভাইরাসকে বলা হচ্ছে ভিরিয়ন ভাইরাস, মানে সংক্রামক যে ভাইরাসটা আছে। আচ্ছা, ভিরিয়ন যদি আমাদের কিভাবে মনে রাখতে পারি আমরা? যে অন, অন মানে হচ্ছে চালু, মানে যে সংক্রমণ করতে পারে। আবার যেই ভাইরাসটা হচ্ছে সংক্রমণ করতে পারে না, এর সম্পূর্ণ উল্টা, তাকে বলা হচ্ছে নিউক্লিও ক্যাপসিড। নিউক্লিও ক্যাপসিড। এখন তুমি প্রশ্ন করতে পারো, এটা আমরা করোনা ইমার্জিং ভাইরাস, হ্যাঁ রাজু আহমেদ ভালো কথা বলেছে, করোনা ইমার্জিং ভাইরাস। আমরা বর্তমানে পাওয়া তথ্য মতে বলতে পারি করোনা ইমার্জিং ভাইরাস। বর্তমান পাওয়া তথ্য মতে আমরা জানি করোনা হচ্ছে ওই বাদুর গোত্রীয় প্রাণী থেকে এসেছে, কিন্তু আসলে এর ফাইনালটা আমরা এখনো জানি না, তো তার কারণে আমি ওভাবে এখনো বলি নাই। হাসি খানম, নীল ভাইরাস, আব্দুল লতিফ ভাই, অনেকদিন পর আবার আপনার ক্লাস করতেছি। হ্যাঁ হ্যাঁ, তা অবশ্যই ধন্যবাদ তোমায়। হাসি খানম ও ইমার্জিং ভাইরাস। আচ্ছা, তাহলে আমরা আসি। দেখো, ভিরিয়ন সংক্রামক, ভিরিয়নের পুরো উল্টো হচ্ছে নিউক্লিও ক্যাপসিড। মানে পুরো উল্টো বলতে কি বোঝাচ্ছি? যেই ভাইরাসটার সংক্রমণ ক্ষমতা নেই, যেই ভাইরাসের সংক্রমণ ক্ষমতা নেই তাকে বলা হচ্ছে নিউক্লিও ক্যাপসিড। কিভাবে মনে রাখতে পারি? এই যে দেখো, শব্দের আগে আছে দন্তন্য। দন্তন্য মানে হচ্ছে নেতিবাচক শব্দ, মানে হচ্ছে না, অর্থাৎ যে সংক্রমণ করতে পারে না। ওকে, তাহলে আমাদের দুইটা টার্ম ক্লিয়ার। এখন থার্ড টার্মে আসি আমরা, যেটা হচ্ছে ভিরয়েট। ওকে, আমার ক্যামেরাটার পজিশন একটু বাঁকা হয়ে গেছে আর কি। আচ্ছা,
তারপর দেখো ভিরয়েড। ভিরয়েডটা আসলে কি? ভিরয়েড হচ্ছে, এইটাও একটা ভাইরাস। দেখো ভিরয়েড উচ্চারণ করার সময় আমাদের কিন্তু একটা শব্দ আসে যেটা রয়েড, মানে কি আর, তাই না? ভিরয়েড, এখানে কিন্তু একটা আর উচ্চারণ আসে খুব ভালোভাবে। আর আর দ্বারা কি মনে রাখতে পারি আমরা? আর দ্বারা মনে রাখতে পারি এটা একটা ভাইরাস, যে ভাইরাসটা হচ্ছে আরএনএ ভাইরাস। অর্থাৎ তুমি কি বলবা? সংক্রমণ ক্ষমতা সম্পন্ন আরএনএ ভাইরাসকেই বলা হয় ভিরয়েড। আরেকটা রয়ে গেছে আমাদের এখনো, প্রিয়ন্স। প্রিয়ন্স কিভাবে মনে রাখতে পারি? দেখো প্রিয়ন্স মানে হচ্ছে, আমরা প দিয়ে মনে রাখতে পারি প্রোটিন, প্রোটিন, আর অন দিয়ে মনে রাখতে পারি অনস। এই যে আমাদের অন আছে, এই অন দিয়ে মনে রাখতে পারি। অন মানে হচ্ছে এই যে আগে অন বা চালু করা, চালু, ওকে, মানে সক্রিয়। তাহলে কিভাবে মনে রাখতে পারি? যেসব ভাইরাসটার কোনো কেন্দ্রীয় অংশ নাই, আমরা জানি ভাইরাসের কেন্দ্রে কিন্তু ডিএনএ অথবা আরএনএ থাকে, কিন্তু কিছু কিছু ভাইরাস আছে যাদের কেন্দ্রে কোনো বস্তু থাকে না। কেন্দ্রে না থাকলে শুধুমাত্র বাইরের দিকে এদের আবরণটা দেখতে পাওয়া যায়, বা এই আবরণটাই কিন্তু রোগ তৈরি করতে পারে। আমি কিন্তু তোমাদের প্রথমেই কিন্তু বলে দিয়েছিলাম এই আবরণটা অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে, আর অ্যান্টিজেন মানে হচ্ছে জীবাণু, ওকে। তাহলে দেখো এই প্রিয়ন্স কাকে বলে? তুমি বলবা প্রিয়ন্স বলতে বোঝায় যেই ভাইরাসের কোনো নিউক্লিক অ্যাসিড নেই, শুধুমাত্র একটা প্রোটিন আবরণ থাকবে, যে আবরণটা কি সংক্রামক ক্ষমতা সম্পন্ন, তাকে কি বলা হয়? প্রিয়ন্স। কিভাবে মনে রাখতে পারি? এই যে প্রিতে প্রোটিন, অন মানে হচ্ছে চালু, মানে যে প্রোটিনটা সক্রিয় এবং রোগ সৃষ্টি করতে পারে তাকে বলা হয় প্রিয়ন্স। অর্থাৎ আমরা ভিরিয়ন, নিউক্লিও ক্যাপসিড, ভিরয়েড এবং প্রিয়ন্স নিয়ে আশা করি টার্মটা ক্লিয়ার, ওকে। ভাই নতুন বই দিয়েছে কোনটা? ইমার্জিং ভাইরাস। হ্যাঁ, তাহলে ধন্যবাদ, ধন্যবাদ তোমায় জানিয়ে দেওয়ার জন্য সবাইকে। আচ্ছা, এই যে আমরা মাত্র বললাম প্রিয়ন্সটা, এই প্রিয়ন্স নিয়ে কিছু তথ্য আছে, গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো অ্যাডমিশনের ক্ষেত্রে দেখা যায়। যে প্রিয়ন্স, মাত্রই বললাম প্রিয়ন্স দ্বারা রোগ সৃষ্টি করতে পারে। প্রশ্ন আসে প্রিয়ন্স কি কি রোগ সৃষ্টি করতে পারে? প্রিয়ন্স দ্বারা সৃষ্টি যে রোগগুলো আছে, যেমন পুরু আছে, ক্রুসফ্যাল্ট আছে, তারপরে স্কার্পি, ম্যাটকাউ। গুরুত্বপূর্ণ কিন্তু কি বললাম? পুরু, ক্রুসফ্যাল্ট এবং স্কার্পি এবং ম্যাটকাউ, এইগুলোর রোগ হয় সাধারণত এই প্রিয়ন্সের মাধ্যমে। এবং প্রিয়ন্স নিয়ে গবেষণা করেছে ডাক্তার স্ট্যানলি প্রসিনের, যে 1997 সালে নোবেল পুরস্কার লাভ করে তার এই প্রিয়ন্স আবিষ্কারের কারণে, ওকে। তোমাদের কিন্তু আমি সাল নিয়ে তেমন একটা এখন কিছু বলিনি, আমরা পরবর্তী লাইভে আমরা সবকিছু গুছিয়ে তারপরে আর কি শুরু করব। তার কারণে এই সাল নিয়ে, আবিষ্কার নামা নিয়ে আলাদাভাবে বলবো, ভাইরাস এর আবিষ্কারটা আসলে কিভাবে হয়েছিল। তো আজকে মোটামুটি এই পর্যন্তই। তো তোমরা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা জানাতে পারো। আমরা ক্লাসের প্রায় শেষের দিকে আছি। আচ্ছা, তাহলে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ লাইভটি দেখার জন্য এবং লাইভের সাথে থাকার জন্য, এবং তোমরা চেষ্টা করবে এই লাইভটি তোমাদের ওয়াল থেকে শেয়ার করার জন্য। তাতে করে কি সুবিধা হবে? তোমাদের পাশে যারা বন্ধু বান্ধব আছে তারাও লাইভটি দেখার সুযোগ পাবে, ওকে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই।